মৌলির প্রতারণার কথা পিনাকি আর ঈশানী জানতে পেরে এবার চরম সিদ্ধান্ত নিল ও মৌলিকে বাড়ি থেকে বের করে দেওয়ার। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বানি বলতে লাগলো, মৌলি ম্যাডাম এত তাড়াহুড়ো করে আপনি কোথায় চলে যাচ্ছেন? আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। আপনি সত্যি সত্যি বলুন, ওই দিন আমি আপনাদের বাড়িতে কেন গিয়েছিলাম সেই সত্যিটা সবাইকে এবার বলে দিন। তখনই সেখানে পিনাকি আর দাদু চলে আসে। আর তখন নয়নতারা দেবী বলতে লাগলো, ওগো শুনছো, দেখতে পাচ্ছ ওই বানি ডাকাত রানী কিভাবে কিভাবে আমার দিদিভাইকে জেরা করছে, এত কিছু করার পরেও। তারপরে পিনাকি বলতে লাগলো, ছেড়ে দাও না, ছেড়ে দাও ছোট মা। এই কথা বলে মৌলি তখন বলতে লাগলো, ড্যাড তুমি কি বাণীকে বিশ্বাস করো? তুমি কি বাণীকে একদম বিশ্বাস করবে না, বাণী মিথ্যে কথা বলছে। বুঝতে পারছো না? এটা না মিথ্যে প্রমাণ দেখিয়েছে, ওরা এডিট করে সেটা দেখিয়েছে। তুমি ওকে একদম বিশ্বাস করো না। আমরা চোখের সামনে যেটা দেখেছি সেটা ভুল কখনো হতে পারে না। তখনই অন্তরা বলতে লাগলো, কোর্ট যেহেতু প্রমাণ করে দিয়েছে এখন সেটা মিথ্যে কি করে হলো? তুমি মিথ্যেবাদী, তোমার মতো মিথ্যেবাদী না আর নেই। এই কথা বলতে মৌলি তখন প্রচণ্ড রেগে যায়। মৌলি তখন অন্তরার সাথে দুজনে লেগে যায়। অন্তরাও তো কিছুতে মৌলিকে ছাড়ে না। মৌলি যেটা বলে সেটার জবাব দিয়ে দেয় অন্তরা। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, এই থামো, তোমরা থামো, এমনটা কেন করছো? পিনাকি তখন বলতে লাগলো, এই মৌলি বাড়ি ফিরে চলো, এখানে আর কোনো কথা বলার দরকার নেই, চলো বাড়িতে। মৌলি তখন বলতে লাগলো, দেখতে পাচ্ছ ড্যাড, দেখতে পাচ্ছ ওই বাণী কিভাবে অন্তরাকে ব্যবহার করছে? ও মিথ্যে কথা বলছে, ও আবার তোমাদের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। পিনাকি তখন বলতে লাগলো, আমি না এসব কথা আর এখানে শুনতে চাইছি না। আমার বাড়ি যেতে ইচ্ছে করছে, আমি এখন বাড়ি ফিরে যাব, তাই তোমাদেরকেও বলছি বাড়ি ফিরে চলো, একটা কথাও আর বলবো না। তখনই বাণী বলতে লাগলো, ছোট বাবু আমি মিথ্যে কথা বলিনি, সত্যি বলেছি। আমি যে গুলিটা চালাইনি সেটা তো এবার প্রমাণ হয়ে গেল, সত্যি আমি এই গুলিটা চালাইনি। এই কথা বলার পরে অনিরুদ্র বলতে লাগলো, শুনুন মেসোমশাই, আমি আপনাকে একটা কথা বলি, আমরা না আপনাদের কোনো ক্ষতি করব না, এমনকি পারলে আপনাদের ক্ষতি হচ্ছে তা শুনতে পেলে সেটাকে সাবধান করব। তখন দাদু বলতে লাগলো, কিসের সাবধান? কার থেকে সাবধান করবে? বানি তখন বলতে লাগলো, আমি আপনাদের বাড়ির নুন খেয়েছি, তাই গুণ গাইতে ভুলবো না। এইদিকে মৌলি লুকিয়ে সে পুলিশ ইন্সপেক্টরের সাথে দেখা করতে আসে আর এসে বলতে লাগলো, তোমাকে আমি কি বলেছিলাম? তাহলে ওরা কিভাবে সেই রিপোর্টটা হাতে পেয়ে গেল? আসল রিপোর্টটা ওরা কোথা থেকে সংগ্রহ করলো? তোমাকে তো আমি নকলটা দিতে বলেছিলাম। তখনই বলতে লাগলো, আমি না নুন খেয়েছি, তাই গুণ গাইতে ভুলবো না। এই কথা বলতে তখন মৌলি বলতে লাগলো, কি কিসের নুন খেয়েছে? তখন বলতে লাগলো, আমি না মিস্টার চ্যাটার্জির কাছে ঋণী, তাই ওর ঋণ মুক্ত করার জন্য সত্যিটা বলতে বাধ্য হয়েছি। তখনই মৌলি রেগে গিয়ে বলতে লাগলো, তোমাকে না জাস্ট এই কথা বললে। অফিসার তখন রেগে গিয়ে বলতে লাগলো, শুনুন আপনার নামটা বলিনি, এতেই আপনার ভাগ্য ভালো, না হলে না আমি পারলে আপনার নামটাও বলে দিতে পারতাম। আমি যার জন্য এই কাজটা করছি তাকে কিন্তু বাঁচিয়েছে ওই মিস্টার চ্যাটার্জি। এদিকে দেখা যায় পরের দিন সকালবেলায় অনিরুদ্র যখন বেরোতে যাবে তখন সাথী বলতে লাগলো, অনিরুদ্র কোথায় যাচ্ছিস? অনিরুদ্র তখন বলতে লাগলো, মা দোকানের পুজোটা দিতে যাচ্ছি। তখনই সাথী বলতে লাগলো, আমার না ওই দিনটার কথা মনে পড়লে প্রচণ্ড মনে কষ্ট হয়, আমি আর সাথী তো কিছুই না করতাম। এ কথা বলে ঈশানী কষ্ট পেতে থাকে। এরপরে বাণীকে ছাড়িয়ে নিয়ে অনিরুদ্র যখন বাড়ি ফিরছে তা নিয়ে তখন বলতে লাগলো, মা ওরা কিসের গান বাজনা করছে? বাণী তখন বলতে লাগলো, মামা আজকে যে পহেলা বৈশাখ সেই জন্য ওরা আনন্দ করছে। তখন বলতে লাগলো, মা আমরাও যাবো ওখানে, আমরাও সেখানে গিয়ে নাচ গান করবো। তখন বাণী বলতে লাগলো, না মাম্মা তুমি কয়েকদিন পর্যন্ত ঠিকভাবে ঘুমাওনি, খাওনি, তাই তাই ওখানে যাওয়ার দরকার নেই, আমরা বাড়িতে গিয়ে আনন্দ করব। কিন্তু তানিয়া কিছুতে মানতে নারাজ। তানিয়া তখন বলতে লাগলো, বাড়িতে বাড়িতে একটু আনন্দ হবে না, মজা হবে না, আমি সেখানে যাব। অনিরুদ্র তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমরা সন্ধ্যাবেলায় আজকে একটা জায়গায় যাব। এদিকে মৌলি ভিকির সাথে দেখা করতে আসলে তখন সেখানে ওই লোকটা চলে আসে এসে টাকা চাইলে মৌলি তখন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, একটা কাজও তো ঠিকভাবে করতে পারো না। তোমাকে বলেছিলাম বাণীকে গুলিটা করতে, আর তুমি কি করছো? উল্টো আমার ডেটকে গুলিটা করে দিয়েছো। তখন লোকটা বলতে লাগলো, কি করব ম্যাডাম, সেখানে এত লোকজন ছিল আর সবাই এতটা কাছাকাছি ছিল না, আমি চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতে করতে পারিনি। তখন মৌলি বলতে লাগলো, তাই তো তোমাকে একটা টাকাও দেবো না। ভিকি তখন বলতে লাগলো, ও শুনো মৌলি, আমি না বাণীর ব্যবস্থা করে দেবো, তুমি এ নিয়ে চিন্তা করো না, তুমি ওকে টাকাটা দিয়ে ওকে পাঠিয়ে দাও, তারপর আমি ওর ব্যবস্থা করছি। তারপরে বাণী ওকে টাকা দিয়ে বলতে লাগলো, ও কিছুদিনের জন্য ও যেন আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, আর ও যেন
আর কোনোদিন বা সেই মৌলির মুখোমুখি না হয়। তারপরে ও চলে গেলে বিকি তখন বলতে লাগলো, "এবার আমি বাণীকে শেষ করে দেব। নববর্ষের ১ম দিনই হবে বাণীর জীবনের শেষ দিন। আর সেটা হবে একদম সরাসরি। পিছন থেকে কোনো কিছুই হবে না। আর তার বিনিময়ে আমাকে কিন্তু আরো 5% বাড়িয়ে দিতে হবে।" তখনই মৌলি বুঝতে পেরে যায় আর মৌলি তখন বলতে লাগলো, "আগে ভিকিকে দিয়ে হাতিয়ে কাজটা সেরে নিই, বাণীর ফটোতে মালাটা দিয়ে নিই, তারপর ভিকির ব্যবস্থা আমি করে নেব।" এদিকে ভিকি বলতে লাগলো, "কি ভেবেছো মৌলি? আমি আগে বাণীকে পথ থেকে সরাই, তারপর দেখো তোমাকে কিভাবে আমি রাস্তায় বসিয়ে দিই।" অন্যদিকে দেখা যায় বাড়িতে ফিরে এসে বাণী যখন ঘরে কাজ করছিল তখন হঠাৎ করে একটা আরশোলা দেখতে পায় অনিরুদ্র। অনিরুদ্র তখন বলতে লাগলো, এই বাণী, বাণী দেখো, দেখো।" দুজন মিলে যখনই ওই আরশোলাটা মারতে যাবে তখনই দুজন একে অপরের গায়ের উপরে পড়ে যায়। আর তখন সেই মুহূর্তে সাথী ঘরে চলে আসে। সাথী এসে বলতে লাগলো, "কি হয়েছে রে?" আর তখন ওদের এই অবস্থা দেখে সাথী তখন লজ্জা পেয়ে যায়। বাণী তখন বলতে লাগলো, "আসলে মামুনি, আমি না চাইছি আজকে বৎসরের ১ম দিনে ওই বাড়িতে গিয়ে সবাইকে প্রণাম করে আসতে। প্রত্যেক বছর তো সেটা করি।" অনুরুদ্র তখন রেগে গিয়ে বলতে লাগলো, "না, না দরকার নেই তোমার ওই বাড়িতে গিয়ে আবার অপমানিত হওয়ার। ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই।" তখনই বাণী বলতে লাগলো, "ও তাহলে কি যাব না?" এদিকে ঈশানীর কাছে পিনাকি সমস্ত সত্যিটা বলতে থাকে। ঈশানী তখন বলতে লাগলো, "এটাই তো আমারও সন্দেহ হচ্ছে। তাহলে গুলিটা কে চালালো?" দাদু তখন বলতে লাগলো, "পিনাকি তুই কি ভাবছিস?" পিনাকি তখন বলতে লাগলো, বাবা আমার মাথায় না একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে আর সেটা হলো গুলিটা কে চালিয়েছে? যদি সত্যি বানি না চালিয়ে থাকে তাহলে কে চালিয়েছে? আর তখন মলি আর ও সেই নয়নতারা দেবী বাড়িতে আসে আর মলি তখন বলতে লাগলো, "ড্যাড তুমি বুঝতে পারছো না বানি মিথ্যে কথা বলছে।" তখন প্রচণ্ড রেগে যায় ঈশানী। ঈশানী তখন বলতে লাগলো, "কি বলছিস? এসব কি বলছিস? তাহলে ওই সিসিটিভি ফুটেজটা মিসিং হলো কি করে আমাদের বাড়ি থেকে?" তখন মলি বলতে লাগলো, "আমাদের না সিসিটিভিটা ফুটেজগুলো খারাপ হয়ে গেছে।" তখন এই কথা বললে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "দিদিভাই এতটা কাঁচা খেলা খেলেছো না, এবার তুমি না হাতে নাতে ধরা পড়ে যাবে।" আর তখনই পিনাকি বলতে লাগলো, "একদম ফাজলামো করবি না। যদি সত্যি সিসিটিভি ফুটেজটা নষ্ট হয়ে গেছে তাহলে কি করে অনিরুদ্র সেটা প্রমাণ করে দিল আদালতে?" তখন মানি বলতে লাগলো, "এটা এডিট এডিট করেছে।" ঈশানী তখন বলতে লাগলো, মৌলি আর একটা মিথ্যে কথা বলবি না। অনেক মিথ্যে কথা বলেছিস। আমার না এবার তোকে নিয়ে পুরোটাই সন্দেহ হচ্ছে। আমার তো মনে হচ্ছে আমাদের বাড়িতে তুই আগে থেকে কাউকে এনে রেখেছিস। আর সেটার জন্য আজকে তোর বাবার এমন ও নতি হয়েছে।" তখন পিনাকি বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছে ঈশানী। আমারও কিন্তু সন্দেহ হচ্ছে। বাইরের লোক কি করে বাড়ির মধ্যে ঢুকলো? সেটাই তো প্রশ্ন। কে? কে আমাকে গুলিটা চালিয়েছে সত্যিটা স্বীকার কর। না হলে কিন্তু আমি তোকে এই বাড়ি থেকে এবার বের করেই দেবো।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "পিনাকি ভুল করছো।" পিনাকি তখন বলতে লাগলো, "তুমি আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবে না ছোট মা। আমি ওকে জিজ্ঞাসা করছি ও সত্যিটা আমাকে বলবে, না হলে এই বাড়িতে থেকে ও বেরিয়ে যাবে।"